প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে শুরু করব ক্লাস 9-এর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশার বিভিন্ন বিক্রিয়াগুলো সম্পর্কে। এবং সালোক সংশ্লেষে আলোক দশার বিক্রিয়ায় যে চক্রাকার এবং অচক্রাকার যে ফসফোরাইলেশন, সেটা সম্পর্কেও আমরা একটু জানব। ক্লাস 9-এর যে সালোক সংশ্লেষের যে চ্যাপ্টারটা রয়েছে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেখানে আমরা সালোক সংশ্লেষে প্রথম দিনের যে ক্লাসটা আমরা পড়েছিলাম, সেখানে সালোক সংশ্লেষ কাকে বলে, এমারসনের বৃদ্ধি কার্যবর্ণালী, সালোক সংশ্লেষীয় একক বা পিএসইউ, ফটোসিনথেটিক 1 এবং ফটোসিনথেটিক 2 সিস্টেম, সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। সালোক সংশ্লেষের আলোক দশার বিভিন্ন বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। জেড স্কিম কাকে বলে সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। ফটোলাইসিস বা আলোক বিক্রিয়া কী সেটা সম্পর্কেও আমরা জেনেছিলাম। আমি প্রথমে আগের দিনের পড়ানোটার একটুখানি রিভিশন দিয়েই আমি আজকে বিষয়ে আমরা চলে আসব। সবার প্রথমে সালোক সংশ্লেষ সম্পর্কে আমরা জেনেছিলাম যে সালোক সংশ্লেষ হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদরা পরিবেশ থেকে বিভিন্ন উপাদান গ্রহণের মাধ্যমে খাদ্যবস্তু তৈরি করে। এরপর এই সালোক সংশ্লেষ যে শব্দটি, সেটি একটি গ্রিক শব্দ থেকে এসেছিল, ফটো এবং সিনথেসিস দুটো শব্দ। ফটো কথার অর্থ হলো আলোক এবং সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ। সেখান থেকেই আলোর উপস্থিতিতে খাদ্যবস্তুর সংশ্লেষ করে উদ্ভিদেরা, তাই এটার নাম আমরা দেওয়া হয়েছে সালোক সংশ্লেষ। বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম এই শব্দটি প্রবর্তন করেছিলেন। এরপরে সালোক সংশ্লেষ বিক্রিয়ায় যে বিভিন্ন সূর্যের যে আলোক রশ্মি, অর্থাৎ সূর্য থেকে আসা যে 7টি বর্ণের যে আলোক রশ্মি, সেই আলোক রশ্মির মধ্যে বা আলোর বর্ণের মধ্যে কোন কোন বর্ণের আলোগুলি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি পরিমাণে গৃহীত হয়, সেটা সম্পর্কে একটি পরীক্ষা বিজ্ঞানী এমারসন বলে একজন বিজ্ঞানী তিনি করেছিলেন। এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে বিভিন্ন বর্ণের যে সূর্যের যে বিভিন্ন বর্ণের আলোর মধ্যে যে কিভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন বর্ণের আলো কত শতাংশ পরিমাণ শোষিত হয়, সেটার উপর একটি তিনি গ্রাফ বা লেখচিত্র অঙ্কন করেছিলেন। সেটাকে বলা হয় সালোক সংশ্লেষের কার্যবর্ণালী। এরপর এমারসন সে দেখেছিলেন দুটি আলাদা আলাদা পরীক্ষার মাধ্যমে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় লাল এবং নীল বর্ণের আলো সবচেয়ে বেশি পরিমাণে গৃহীত হয়, এবং এই দুটো আলোর জন্য আলাদা আলাদা সিস্টেম আমাদের পাতার মধ্যে রয়েছে উদ্ভিদের। এবং সেই সিস্টেম দুটোকে তিনি নাম দিয়েছিলেন ফটোসিনথেটিক 1 সিস্টেম বা PS1 সিস্টেম এবং PS2 সিস্টেম। এবং সেখানে ইলেকট্রনের আবর্তন সেখানে কিভাবে হচ্ছে সেটা সম্পর্কে আমরা জেড স্কিম আমরা পড়েছিলাম, যেখানে দেখানো হয়েছিল যে ফটোসিনথেটিক 1 সিস্টেম বা PS1 সিস্টেম এবং PS2 সিস্টেম থেকে কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে বা ইলেকট্রন পরিবহনের মাধ্যমে সূর্যের থেকে আসা আলোক রশ্মি শোষিত হয়ে আলোক শক্তি শোষিত হয়ে সেটা কিভাবে খাদ্যের মধ্যে স্থানান্তরিত হয় বা খাদ্যের মধ্যে আবদ্ধ হয়, সেটা সম্পর্কে আমরা আগের দিনকে জেনেছিলাম। এরপরে আমরা জেনেছিলাম যে ফটোলাইসিস প্রক্রিয়া, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে সূর্যের যে আগত শক্তি, সেই শক্তির প্রভাবে আমরা উদ্ভিদ যে মূলের মাধ্যমে যে জলটা শোষণ করে, সেই জল পাতার মধ্যে ক্লোরোফিলের দ্বারা সেই জলটা কিভাবে ভেঙে যায়। বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম এই আলোকের উপস্থিতিতে উদ্ভিদের জল ভেঙে ইলেকট্রন নির্গত হওয়া, প্রক্রিয়াটাকে বলা হয়েছিল হিল বিক্রিয়া। এবং ফটোলাইসিস, যেহেতু এই ফটোলাইসিস অর্থাৎ আলোর উপস্থিতিতে জলের লাইসিস অর্থাৎ ভেঙে যাওয়া, বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম এটি আবিষ্কার করেছিলেন বা এই বিক্রিয়াটি সম্পর্কে পর্যবেক্ষণ করেছিলেন বলে একে হিল বিক্রিয়াও বলা হয়। এরপরে আমরা জেনেছিলাম যে সালোক সংশ্লেষের জেড স্কিম বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে ইলেকট্রন ট্রান্সপোর্ট PS1 সিস্টেম এবং PS2 সিস্টেম বা তন্ত্র থেকে কিভাবে ইলেকট্রনটা বেরিয়ে বিভিন্ন বাহকের সহায়তায় এসে তারা শক্তি সংগ্রহ করে বা শক্তিটাকে খাদ্যের মধ্যে আবদ্ধ হয় বা বিভিন্ন প্রয়োজনীয় বস্তুগুলো তৈরি হয়। এটা সম্পর্কে আমরা আগের দিনের জেড স্কিম সম্পর্কে আমরা পড়েছিলাম। এরপরে হচ্ছে সবার প্রথম আমরা একটু জেনে নিই সালোক সংশ্লেষের এই যে জেড স্কিমের যে বিক্রিয়াটা, সেটা আমরা একটুখানি খাতায় একটু দেখে নিই যে জেড স্কিমের বিক্রিয়াটা আমরা কি দেখেছিলাম।
যে এটা হচ্ছে সালোক সংশ্লেষের PS1 সিস্টেম, ঠিক আছে, যেটা লাল বর্ণের আলোতে সক্রিয় হয়। আলো পড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে PS1 সিস্টেমের মধ্যে থাকা যে ক্লোরোফিল অণু, সেখান থেকে ইলেকট্রনটা আপার স্টেজে চলে যায়। সেই ইলেকট্রনটা কতগুলো বাহক অণু সহায়তায় কি হয়, তারা সেই ইলেকট্রনটা পাতার মধ্যে থাকে NADPর সঙ্গে সেই ইলেকট্রনটা যুক্ত হয়ে তৈরি করে NADP-, এবং এখানে কতগুলো বাহক অণু সেই ইলেকট্রনটাকে পরিবহন করে নিয়ে আসে। এরপর PS1 তন্ত্র থেকে এই ইলেকট্রনটা বেরিয়ে যখন NADPর সঙ্গে তৈরি হয়ে NADP- তৈরি হয়, ঠিক আছে, এই PS1 তন্ত্রের ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। সেই PS1 তন্ত্রের ইলেকট্রন ঘাটতির জন্য PS2 তন্ত্র ঠিক একই সময় পাতার মধ্যে উদ্দীপিত হয়। এটা কি, নীল বর্ণের আলোতে। নীল বর্ণের আলোতে এই PS2 তন্ত্র উদ্দীপিত হওয়ার সঙ্গে সঙ্গে PS2 তন্ত্র থেকেও ইলেকট্রনটা নির্গত হয়। সেই ইলেকট্রনটা আবার কতগুলো বাহকের সহায়তায় চলে আসে PS1 তন্ত্রে। PS1 তন্ত্রে। তাহলে PS1 তন্ত্র থেকে নির্গত ইলেকট্রনটা NADPকে দিয়ে দিচ্ছে। ফলে PS1 তন্ত্রের যে ঘাটতি ইলেকট্রনটা যে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, সেই ঘাটতি ইলেকট্রনটা PS2 তন্ত্র থেকে নির্গত ইলেকট্রনটা আবার কী করছে, PS1 তন্ত্রের ইলেকট্রনটাকে সেই ঘাটতিটাকে পূরণ করে দিচ্ছে। তাহলে PS2 তন্ত্রের যে ইলেকট্রনটা ঘাটতি হচ্ছে, তাহলে সেই PS2 তন্ত্রের ইলেকট্রনের ঘাটতির জন্য জলটা এইভাবে ভেঙে যাচ্ছে। কিসে ভেঙে যাচ্ছে? জলটা ভেঙে যাচ্ছে OH- এবং H+, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। এই হাইড্রক্সিল আয়নের মধ্যে থাকা সেই ইলেকট্রনটা নির্গত হয়ে যায়। এই ইলেকট্রনটা নির্গত হয়ে তৈরি করে হাইড্রক্সি মূলক, এবং সেই ইলেকট্রনটা গিয়ে PS2 তন্ত্রের ইলেকট্রন ঘাটতিটাকে মিটিয়ে দেয়। এবং উৎপন্ন যে এই হাইড্রোজেন আয়ন, এটা গিয়ে কি করে, পাতার মধ্যে থাকা যে NADP, সেই NADPর সঙ্গে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে তৈরি করে NADP- প্লাস হাইড্রোজেন আয়ন, তারা NADPH গঠন করে। এরপরে এই যে PS1 তন্ত্র থেকে নির্গত ইলেকট্রন এবং PS2 তন্ত্র থেকে নির্গত বিভিন্ন ইলেকট্রনগুলো, তারা যখন বাহকের সহায়তায় বিভিন্ন জায়গায় আসে, তখন এই পথের মাঝখানে ADP প্লাস PI এরা মিলে তৈরি করে উচ্চ শক্তি সম্পন্ন ATP। ADP প্লাস PI সেখান থেকে তৈরি করে ATP। এখানেও ADP প্লাস PI সেখান থেকে তৈরি হয় ATP। তাহলে এইরকম এই পর্যায়ে, অর্থাৎ PS1 তন্ত্র থেকে নির্গত ইলেকট্রন এবং PS2 তন্ত্র থেকে নির্গত ইলেকট্রন যখন বিভিন্ন বাহকের সহায়তায় বিভিন্ন জায়গায় তারা আসে, তখন ইলেকট্রনের মধ্যে থাকা সেই যে শক্তি, যেটা ওই লাল বর্ণ এবং নীল বর্ণের আলোর দ্বারা উদ্দীপিত হবার ফলে যে ইলেকট্রনের যে শক্তি, সেই শক্তিটা কি হয়, ADP পাতার মধ্যে থাকা অ্যাডিনোসিন ডাইফসফেট এবং ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তারা উচ্চ শক্তি সম্পন্ন ATP অণু তৈরি করে। এই ATP অণুগুলো মধ্যেই হচ্ছে শক্তিটা কিন্তু সঞ্চিত থাকে। পরবর্তীকালে এই ATPটাই হচ্ছে খাদ্যর মধ্যে থাকা যে শক্তি, সেই শক্তিটাই ATP মধ্যে সঞ্চিত থাকে। এরপর এই হাইড্রক্সিল আয়নটা কি তৈরি করে, সেখান থেকে হাইড্রক্সিল আয়ন থেকে দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে অক্সিজেন, যে অক্সিজেনটা পাতার মাধ্যমে বেরিয়ে যায়। এই যে টোটাল বিক্রিয়াটা অনেকটা জেড, অর্থাৎ ইলেকট্রনের যে গতিপথটা, সেই গতিপথটা ইংরাজি জেড অক্ষরের মতো, তাই এটাকে জেড স্কিম নাম দেওয়া হয়েছিল। জেড স্কিম তাহলে আমরা সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় আমরা যেটা দেখলাম, সেটা সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় যে জিনিসগুলো উৎপন্ন হয়, তার মধ্যে প্রধান বস্তুটা কী, যেমন অক্সিজেন, যেটা কিন্তু আর পাতার মধ্যে থাকে না। অন্ধকার দশায় যেই বিক্রিয়াটা প্রবেশ করে, সঙ্গে সঙ্গে পাতার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢোকার সঙ্গে সঙ্গে অক্সিজেনটা বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ পাতার মধ্যে দিয়ে কিন্তু এটা বাইরে বেরিয়ে যায়। তাহলে এটা উৎপন্ন হয় ঠিকই, কিন্তু সেটা কিন্তু অন্ধকার দশার বিক্রিয়াতে গিয়ে কোনো কাজে লাগে না। তাহলে এখানে আরেকটা যৌগ তৈরি হয় NADPH। এই NADPH এবং ATP, এই দুটো জিনিস কিন্তু অন্ধকার দশার বিক্রিয়ায় গিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজে লাগে। ঠিক আছে, বোঝা গেল? এবার এই যে সালোক সংশ্লেষের যে এই জেড স্কিমের মধ্যে থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। এই PS1 তন্ত্র থেকে যে ইলেকট্রনটা নির্গত হয়, সেই ইলেকট্রনটা কিন্তু পুনরায় আবার PS1 তন্ত্রেই ফিরে আসতে পারে। অর্থাৎ PS1 তন্ত্র থেকে ক্লোরোফিলের মধ্যে থাকা ইলেকট্রনটা নির্গত হয়ে কতগুলো বাহকের সহায়তায় NADPর সঙ্গে যুক্ত হয় ঠিকই,
কিন্তু সেই ইলেকট্রনটা পুনরায় আবার PS1 তন্ত্রে ফিরে আসতে পারে। ফলে এই পর্যায়ে অর্থাৎ PS1 তন্ত্র থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন পর্যায়ে সেই ইলেকট্রনের মধ্যে থাকা শক্তি এটিপির সঙ্গে শক্তি থেকে যে এটিপিগুলো তৈরি হয় অর্থাৎ এডিপির সঙ্গে ফসফেট যুক্ত হয়ে যে এটিপি তৈরি হয় এটাকে বলা হয় আবর্তকার ফসফোরাইলেশন। অর্থাৎ PS1 তন্ত্র থেকে নির্গত ইলেকট্রনের যে শক্তি সেই শক্তির প্রভাবে যে এটিপি অণুগুলো তৈরি হয় তাকে বলা হয় আবর্তকার ফসফোরাইলেশন। বোঝা গেল কি বললাম? আবর্তকার ফসফোরাইলেশন। কিন্তু PS2 তন্ত্র থেকে নির্গত যে ইলেকট্রনগুলো যে বেরোয় PS2 তন্ত্র থেকে যে ইলেকট্রনগুলো বেরোয় সেগুলো কিন্তু কোনোভাবেই PS2 তন্ত্রে আর ফিরে আসতে পারে না। ফলে এই পর্যায়ে যে এটিপি অণুগুলো তৈরি হয় তাকে বলা হয় অনাবর্তকার ফসফোরাইলেশন। বোঝা গেল? এই হচ্ছে একটা সালোক সংশ্লেষের আলোক দশার জেড স্কিমের বিক্রিয়াটা। এটা আমরা আগের দিনকে বলেছিলাম। এরপরে আমরা আজকে এই আবর্তকার ফসফোরাইলেশন এবং অনাবর্তকার ফসফোরাইলেশন সম্পর্কে আমরা জানবো এবং সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াতে কিভাবে ঘটে সেটা আমরা শুনবো। সবার প্রথমে আমাকে জানতে হবে ফসফোরাইলেশন বিক্রিয়া। আমরা বিভিন্ন রকমের ফসফোরাইলেশন সম্পর্কে আমাদের পড়তে হবে। একই ফসফোরাইলেশন বিক্রিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেও হচ্ছে, শ্বসন প্রক্রিয়াতেও হচ্ছে। সেই জায়গাটা আমরা একটু পরিষ্কার হয়ে নিতে হবে। ফসফোরাইলেশন কথার অর্থ হচ্ছে যে কোনো যৌগের সঙ্গে ফসফেট যুক্ত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলি ফসফোরাইলেশন। আবার ঠিক একইভাবে এর একটা বিপরীত প্রক্রিয়াও আছে। যখন কোনো যৌগ থেকে ফসফেট বেরিয়ে যায় তখন তাকে আমরা বলি ডিফসফোরাইলেশন। ডি কথার অর্থ হচ্ছে ডিলিট বা বেরিয়ে যাওয়া, নির্গত হওয়া। তাহলে ফসফোরাইলেশন কথার অর্থ হচ্ছে যুক্ত হওয়া। অর্থাৎ কোনো যৌগের সঙ্গে যখন ফসফেট যুক্ত হয় তখন তাকে আমরা বলি ফসফোরাইলেশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাতার মধ্যে এডিপি বলে একটা যৌগ আছে, অ্যাডিনোসিন ডাইফসফেট। এই অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে ফসফেট অণু শক্তির সাহায্যে যুক্ত হয়ে এটিপি অণু তৈরি করে। অর্থাৎ এডিপি অ্যাডিনোসিন যৌগের সঙ্গে দুটো ফসফেট যুক্ত আছে এডিপির মধ্যে, এর সঙ্গে আরও একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ তিনটে ফসফেট যুক্ত হচ্ছে। তাহলে দুটোর সঙ্গে আরও একটা ফসফেট যুক্ত হচ্ছে। বোঝা গেল? দুটোর সঙ্গে প্রথমে দুটো ছিল অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে, সেখান থেকে আরও একটা ফসফেট যুক্ত হলো, তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হলো। তাহলে এই অ্যাডিনোসিন ডাইফসফেট যৌগের সঙ্গে আরেকটি ফসফেট যুক্ত হলো, তাহলে এখানে একটা ফসফোরাইলেশন প্রক্রিয়া হলো। এবার এই ফসফোরাইলেশন প্রক্রিয়াটা আমরা বললাম আবর্তকার এবং অনাবর্তকার, বা বইয়ে অনেক সময় চক্রাকার অচক্রাকার ফসফোরাইলেশন বলেও একে বলে দেওয়া আছে। চক্রাকার কাকে বলছি? যে আমি ছবিটাতে দেখালাম যে PS1 তন্ত্র থেকে যে ইলেকট্রনটা অর্থাৎ লাল বর্ণের আলোতে উদ্দীপিত হওয়ার ফলে PS1 তন্ত্র থেকে যে ইলেকট্রনটা নির্গত হয়ে আপার স্টেজে চলে যায়, সেই ইলেকট্রনটা পুনরায় আবার PS1 তন্ত্রে ফিরে আসতে পারে। ফলে এই স্টেজে অর্থাৎ PS1 তন্ত্র থেকে নির্গত যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা যে শক্তিটা নির্গত করে সেই শক্তিটা এডিপি এবং ফসফেট যুক্ত হয়ে সেইখান থেকে যে এটিপি অণুটা তৈরি হয় সেইটাকে আমরা বলি আবর্তকার ফসফোরাইলেশন। এবং PS2 তন্ত্র থেকে যে নির্গত ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কিন্তু পুনরায় আবার PS2 তন্ত্রে ফিরে আসতে পারে না, সে সবসময় PS1 তন্ত্রে ফিরে আসে। ফলে এটা একটা চক্রাকার প্রক্রিয়া নয়। সেই জন্য PS2 তন্ত্র থেকে নীল বর্ণের আলোর প্রভাবে PS2 তন্ত্রের মধ্যে থাকা ক্লোরোফিল অণুর যে ইলেকট্রন যেটা নির্গত হয়ে আপার স্টেজে বা উচ্চতর কক্ষে পৌঁছাচ্ছে, সেই ইলেকট্রনটা থেকে যে শক্তিটা নির্গত হয় সেই শক্তিটার প্রভাবে এডিপি এবং ফসফেট অণু যে যৌগটা তৈরি করে এটিপি অণু, সেই এটিপি অণুর যে ফসফেট যুক্ত হয়ে যে এটিপি অণুটা তৈরি হচ্ছে সেই ফসফোরাইলেশন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অচক্রাকার বা অনাবর্তকার ফসফোরাইলেশন। তাহলে বোঝা গেল? এবার এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় চক্রাকার অথবা অচক্রাকার যাই হোক না কেন, অর্থাৎ আবর্তকার বা অনাবর্তকার PS1 তন্ত্র বা PS2 তন্ত্র যেখান থেকে ইলেকট্রন বেরোক না কেন, সেই প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে এটিপি অণুগুলো তৈরি হচ্ছে অর্থাৎ যে ফসফোরাইলেশন প্রক্রিয়াটা হচ্ছে, সেই ফসফোরাইলেশন প্রক্রিয়াটায় যে শক্তিটা পাচ্ছি আমরা বা যে কারণে বা যেখান থেকে শক্তিটা আসার ফলে এটিপি অণুটা তৈরি হচ্ছে, সেই শক্তিটা কোথা থেকে আসছে? আলো থেকে আসছে। সূর্যের আলোর মধ্যে থাকা যে শক্তি, সেই শক্তির প্রভাবেই
এডিপি এবং ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করছে, অর্থাৎ ফসফোরাইলেশন প্রক্রিয়াটা হচ্ছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই ফসফোরাইলেশন প্রক্রিয়াটা হচ্ছে আলোর উপস্থিতিতে হচ্ছে বা আলোর মধ্যে থাকা শক্তির প্রভাবে হচ্ছে। তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই ফসফোরাইলেশন প্রক্রিয়াটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। বোঝা গেল? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ফসফোরাইলেশনের জন্য যে শক্তি, সেই শক্তিটা কোথা থেকে আসছে? আলো থেকে আসছে। ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যত এটিপি তৈরি হচ্ছে, অর্থাৎ যত ফসফোরাইলেশন প্রক্রিয়া হচ্ছে, সেই ফসফোরাইলেশনের মূল কারণ হচ্ছে সূর্যের আলোর মধ্যে থাকা শক্তি। সেই কারণে বা আলোর প্রভাবে হচ্ছে। সেই কারণে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে ফসফোরাইলেশন প্রক্রিয়াগুলো হচ্ছে তাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ঠিক একই ফসফোরাইলেশন আমরা শ্বসনের ক্ষেত্রেও পাবো। আমরা যখন শ্বসনের চ্যাপ্টারগুলো আমরা দেখব, সেখানেও আমরা ফসফোরাইলেশন দেখব, কিন্তু সেই ফসফোরাইলেশনটাকে কিন্তু ফটোফসফোরাইলেশন বলা হয়, সেটাকে বলা হয় কেমোফসফোরাইলেশন। কেন কেমোফসফোরাইলেশন? তার কারণ শ্বসন প্রক্রিয়ায় খাদ্যের মধ্যে থাকা যে শক্তি, সেই শক্তিটা নির্গত হওয়ার ফলে সেই শক্তিটা এটিপির মধ্যে সঞ্চিত হয়, যেটা দিয়ে আমরা বিভিন্ন শারীরিক বা শারীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন করি। অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার বা ফসফোরাইলেশনের যে মূল কারণ, সেটা হচ্ছে খাদ্যের মধ্যে থাকা রাসায়নিক যে শক্তি, সেই শক্তির প্রভাবে এটিপিটা তৈরি হচ্ছে বা ফসফোরাইলেশন করছে। সেটাকে এখন বলা হচ্ছে কেমোফসফোরাইলেশন। সেটা সম্পর্কে আমরা পরে বিস্তারিত বলবো। এরপরে আমরা তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে আলোক দশা আর অন্ধকার দশা, সেই বিক্রিয়াটার সেই কনসেপ্টটাও আমি আগের দিন পরিষ্কার করেছিলাম যে আলোক দশার বিক্রিয়া মানে দিনের বেলা, আর অন্ধকার দশার বিক্রিয়া মানে রাত্রিবেলা, সেটা নয়। আলোক দশার বিক্রিয়া মানে হচ্ছে এই দশার বিক্রিয়াগুলো বা এই কিছু বিক্রিয়ার জন্য আলোর প্রয়োজন, তাই এই বিক্রিয়াগুলোকে নাম দেওয়া হচ্ছে আলোক দশার বিক্রিয়া। আর অন্ধকার দশার বিক্রিয়া কেন বলা হয়েছে? যে এর পরবর্তী যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলোর জন্য আলোর প্রয়োজন হয় না, অর্থাৎ আলোক দশার বিক্রিয়াগুলো হবার পর ওগুলো এমনি অটোমেটিকলি বা স্বাভাবিক ক্রমেই ওই বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। ফলে সেই বিক্রিয়াগুলোর জন্য কিন্তু আলোর প্রয়োজন হয় না, সেই জন্য ওটাকে বলা হয়েছে অন্ধকার দশার বিক্রিয়া। দুটোই দিনের বেলাতে পাতার মধ্যে হচ্ছে। আলোক দশার বিক্রিয়াতে আমরা কি কি প্রধান বস্তু হিসেবে আমরা পাচ্ছি? আমরা 1 নম্বর পাচ্ছি হচ্ছে এটিপি, অর্থাৎ শক্তি, যে শক্তিটা পরবর্তীতে অন্ধকার দশার বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে এবং বাদবাকি শক্তিটা খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে। বোঝা গেল কি বললাম? সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়ায় যে এটিপি অণুগুলো তৈরি হচ্ছে, সেই ওটিপি অণুগুলো সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলো ঘটাতে সাহায্য করে এবং বাদবাকি যে এটিপি অণুগুলো থাকে, সেই এটিপি অণুগুলো কি হয়? সেই শক্তিটা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে জমা থাকে। 2 নম্বর তৈরি হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা কি হচ্ছে? সেই অক্সিজেনটা কিন্তু যখন অন্ধকার দশার বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইডটা পাতার পত্ররন্ধ্রের মধ্যে প্রবেশ করে, তখন সেই তার পরিবর্তে তার বিনিময় অক্সিজেনটা কিন্তু পাতার বাইরে বেরিয়ে যায়। তাহলে অক্সিজেন একটা যৌগ। আর কি হচ্ছে? জল তৈরি হচ্ছে, কিন্তু এই জলটা কিন্তু আর অন্ধকার দশার বিক্রিয়াতে কোনো কাজে লাগছে না, কারণ পাতার মাধ্যমে যে জলটা ভেঙে শক্তি তৈরি হচ্ছে, তাহলে সেই জলটা কিন্তু আবার পুনরায় সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াতেই কাজে লেগে যাচ্ছে। তাহলে এটিপি, অক্সিজেন, জল, এই তিনটের মধ্যে কিন্তু কি হলো? এই তিনটের মধ্যে শুধুমাত্র এটিপিটা পরবর্তী যে সালোক সংশ্লেষের যে অন্ধকার দশার বিক্রিয়া, সেটাতে কাজে লাগছে। জল এবং অক্সিজেন কিন্তু অন্ধকার দশার বিক্রিয়ায় কোনো কাজে লাগছে। এরপরে আরও একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে NADPH। এই NADPH কিন্তু অন্ধকার দশার বিক্রিয়াতে গ্লুকোজ উৎপাদনে একটা প্রধান ভূমিকা পালন করে। বোঝা গেল কি বললাম? তাহলে সালোক সংশ্লেষে আলোক দশায় উৎপন্ন বস্তুগুলো প্রধানত কি কি? 1 হচ্ছে NADPH, 2 নম্বর হচ্ছে জল, 3 নম্বর হচ্ছে অক্সিজেন, 4 নম্বর হচ্ছে এটিপি। এই 4টে প্রধান বস্তু কিন্তু সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াতে উৎপন্ন হয়। এরপরে আমরা চলে আসবো সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়া। একটু অন্ধকার দশার বিক্রিয়াটা আমরা একটু মুখে শুনে নিই, তারপরে আমরা খাতায় সেই ছবিটা আমরা দেখে নেব। সবার প্রথমে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়া, অর্থাৎ আলোক দশার বিক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্ধকার দশার বিক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যায়। পাতার মধ্যে যখনই অক্সিজেন, অর্থাৎ সালোক সংশ্লেষ বিক্রিয়ায় উৎপন্ন যখন অক্সিজেন এবং NADPH, ATP এগুলোর মাত্রাটা যখন বেড়ে যায়, অর্থাৎ অক্সিজেনের ঘনত্ব যখন বেড়ে যায়, সঙ্গে সঙ্গে পাতার পত্ররন্ধ্র
উন্মুক্ত হয়। পত্ররন্ধ্র উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন কী হয়, বেরিয়ে যায়। ব্যাপন প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের মাধ্যমে অক্সিজেনটা কিন্তু বেরিয়ে যায়। ঠিক অক্সিজেন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাতার মধ্যে ঠিক বায়ুমণ্ডল থেকে তার পরিবর্তে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করে। পাতার মধ্যে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকার কারণে পাতা থেকে অক্সিজেনটা বায়ুমণ্ডলে, অর্থাৎ পাতার মধ্যে অক্সিজেনের ঘনত্ব বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্বের তুলনায় বেশি, তাই পাতার মধ্যে থেকে অক্সিজেনটা বায়ুমণ্ডলে বেরিয়ে যায়। আবার ঠিক উল্টো দিক থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব পাতার তুলনায় বেশি থাকে, তাই কার্বন ডাইঅক্সাইডটা পাতার মধ্যে প্রবেশ করে, একে অপরের বিনিময়। পাতার মধ্যে যখনই কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করে, উদ্ভিদের পাতার মধ্যে আরেকটি যৌগ আছে, যেটাকে কি বলা হয়, রাইবিউলোজ বিসফসফেট, RUBP বা RUDP। রাইবিউলোজ বিসফসফেট, RUBP বা RUDP, RUDPও বলা হয়, RUBPও বলা হয়। পাতার মধ্যে রাইবিউলোজ বিসফসফেট বলে একটা যৌগ আছে। সে কি করে, সঙ্গে সঙ্গে পাতার মধ্যে যেই অক্সিজেন প্রবেশ, এই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, সঙ্গে সঙ্গে RUBP কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে ফেলে। তাহলে RUBP হচ্ছে একটা 2 কার্বনযুক্ত। এই RUBP কি করে, পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে নেবার ফলে সে একটা যৌগ তৈরি করে। যৌগটার নাম কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA। ফসফোগ্লিসারিক অ্যাসিড একটা 3 কার্বনযুক্ত যৌগ। অর্থাৎ পাতার মধ্যে থাকা RUBP একটা 2 কার্বনযুক্ত যৌগ। সে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে, যে কার্বন ডাইঅক্সাইডটা পাতার মধ্যে ঢুকছে, সে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে RUBPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইডে যুক্ত হয়ে 2 কার্বনযুক্ত আর 1 কার্বন 3 কার্বনযুক্ত একটা যৌগ তৈরি করে, যেটাকে বলা হয় PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে পাতায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ। অর্থাৎ NADPH, ATP, অক্সিজেন এবং জল, এগুলো যখন উৎপন্ন, এগুলো কিন্তু পাতার মধ্যে সবসময় অস্থায়ী, অর্থাৎ এরা পাতার মধ্যে থাকে না। পাতার মধ্যে উৎপন্ন অন্ধকার দশার বিক্রিয়ায় সবার প্রথম স্থায়ী যৌগ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড মধ্যে 3টে কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড যে অলোক দশার বিক্রিয়ায় যে NADPH আমরা পেয়েছিলাম, সেই NADPH এর মধ্যে থাকা যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন কি করে, এই ফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিজারিত করে সে তৈরি করে ফসফোগ্লিসারালডিহাইড, অর্থাৎ একটা অ্যালডিহাইড যৌগ। অ্যাসিড বিজারিত হয়ে অ্যালডিহাইড যৌগ তৈরি হচ্ছে, বোঝা গেল? এবং এখান থেকে জল নির্গত হয়। অর্থাৎ পাতার মধ্যে থাকা ফসফোগ্লিসারিক অ্যাসিড যৌগটি NADPH এর মধ্যে থাকা যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের প্রভাবে বিজারিত হয়ে তৈরি করে অ্যালডিহাইড যৌগ, অর্থাৎ ফসফোগ্লিসারালডিহাইড বা PGALD। এই PGALD বিজারিত একটা যৌগ। যে PGALD উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এই PGALDর 2 অণু PGALD কি করে, তারা 3 কার্বনযুক্ত যৌগ, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে 1 অণু 6 কার্বনযুক্ত গ্লুকোজ অণু তৈরি করে। বোঝা গেল? 3 কার্বনযুক্ত দুটো PGALD অণু, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে 1 অণু গ্লুকোজ, C6H12O6, অর্থাৎ 6 কার্বনযুক্ত। বাকি PGALDর কিছু অংশ তারা আবার পুনরায় কতগুলো অন্তর্বর্তী যৌগের মাধ্যমে তারা আবার RUBP তৈরি করে। যে RUBPটা আবার কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে, আবার যে NADPটা ভেঙে, যে NADPHটা ভেঙে যে NADPটা তৈরি হলো, সে আবার পুনরায় সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়ায় হাইড্রোজেন অণুকে ধরতে সাহায্য করে। এইভাবে চক্রাকারভাবে প্রক্রিয়াটা সম্পন্ন হয়। সালোক সংশ্লেষের আলোক দশার যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলো সম্পর্কে বিক্রিয়াগুলোকে সবার প্রথম ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলে একজন বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলো সম্পর্কে আমাদের কাছে তুলে ধরেছিলেন। তাই সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলোকে ব্ল্যাকম্যানের বিক্রিয়াও বলা হয়। এর পরবর্তীকালে বিজ্ঞানী কেলভিন বলে একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম ব্যাখ্যা করেছিলেন যে সালোক সংশ্লেষের অন্ধকার দশার যে এই যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম, সেই বিক্রিয়াটা একটা চক্রাকার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। তাই তার নাম অনুসারে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলোকে কেলভিন চক্রের বিক্রিয়াও বলা হয়। এর পরবর্তীতে কেলভিন চক্র বিক্রিয়ার পরবর্তীকালে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের এই
বিক্রিয়া, যে অন্ধকার দশার বিক্রিয়াগুলো আরও অনেক বিজ্ঞানীরা কিন্তু বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্নভাবে আবিষ্কার করেছেন। বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাক বলে দুজন বিজ্ঞানী, তারা কিন্তু দেখেছেন যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন যে প্রথম যৌগ অর্থাৎ পিজিএ, আমরা কেলভিন চক্রের ক্ষেত্রে দেখেছি, সেই পিজিএটা 4 কার্বনযুক্ত একটা যৌগ তৈরি হয়, ঠিক আছে। সেটাকে বলা হয়েছে C4 উদ্ভিদের ক্ষেত্রে। আবার ক্যাম উদ্ভিদ আছে, ক্র্যাসুলেসি গোত্রভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে এই সালোক সংশ্লেষের অন্ধকার দশার প্রক্রিয়াটা একটু অন্যরকম। সেটা সম্পর্কে আমাদের মাধ্যমিকের সিলেবাসে ওটা নেই, ওটা সম্পর্কে বা 9-এর সিলেবাসে ওটা আমাদের সম্পর্কে নেই, ওটা সম্পর্কে আমরা জানব না। এরপরে তাহলে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াটা কী হলো? পাতার মধ্যে যেই অক্সিজেনটা উৎপন্ন হলো, সেই অক্সিজেনটা পত্ররন্ধ্রের মাধ্যমে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, তার পরিপ্রেক্ষিতে কী হলো, কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে প্রবেশ করলো। কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার সঙ্গে সঙ্গে পাতার মধ্যে RUBP বলে একটি যৌগ আছে, রাইবিউলোজ বিসফসফেট, সে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে 2 কার্বনযুক্ত একটা যৌগ, যে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে সর্বপ্রথম 3 কার্বনযুক্ত একটা যৌগ তৈরি করলো, যেটাকে বলা হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড NADPH এর সহায়তায় থেকে NADPH এর মধ্যে থেকে যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের প্রভাবে তারা বিজারিত হয়ে তৈরি করলো PGALD, ফসফোগ্লিসারালডিহাইড। এই ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি হলো, ফসফোগ্লিসারালডিহাইডের কিছু অংশ তারা পুনরায় অন্তর্বর্তী যৌগের মাধ্যমে আবার RUBP তৈরি করলো, যে RUBPটা আবার কার্বন ডাইঅক্সাইড ধরতে সাহায্য করছে। আবার এই ফসফোগ্লিসারালডিহাইডের উৎপন্ন ফসফোগ্লিসারালডিহাইড বা PGLD 2 অণু তারা কি হলো, নিজেদের মধ্যে যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করে। এইভাবে চক্রাকার প্রক্রিয়াটা কিন্তু ক্রমাগত সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় চলতে থাকে। অর্থাৎ সূর্যের আলো যতক্ষণ থাকে, আলোক দশার বিক্রিয়াগুলো এবং অন্ধকার দশার বিক্রিয়াগুলো এইভাবে চক্রাকার পদ্ধতিতে চলতে থাকে। এবার আমরা একটু দেখে নিই যে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াটা কীভাবে হচ্ছে। পাতার মধ্যে উৎপন্ন অক্সিজেন, এই অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে এই অক্সিজেন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার সঙ্গে সঙ্গে পাতার মধ্যে RUBP, রাইবিউলোজ বাইফসফেট, রাইবিউলোজ বাইফসফেট একটা 2 কার্বনযুক্ত একটা যৌগ। সে পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরার ফলে, যে কার্বন ডাইঅক্সাইডটা পাতার মধ্যে দিয়ে ঢুকলো, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ধরার ফলে সেখান থেকে একটা যৌগ তৈরি করে PGA, একটা 3 কার্বনযুক্ত যৌগ, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই PGA যৌগ তৈরি করে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড কি করে, NADPH, এই NADPHটা ভেঙে কি তৈরি করে, NADP তৈরি করে আর H+ তৈরি করে। অর্থাৎ এই NADPটা আবার পুনরায় সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াতে চলে যাচ্ছে। আর এই হাইড্রোজেনটা কি করে, এই অ্যাসিডটাকে বিজারিত করে PGALD, ফসফোগ্লিসারালডিহাইড, এটাও একটা 3 কার্বনযুক্ত যৌগ। এই ফসফোগ্লিসারালডিহাইড অণু তৈরি করে। এইরকম ফসফোগ্লিসারালডিহাইডের অণুগুলো যখন তৈরি হয়, এরকম 12 অণু যখন তৈরি হয়, সেই 12 অণুর মধ্যে 10 অণু হচ্ছে তারা পুনরায় কতগুলি অন্তর্বর্তী যৌগের মাধ্যমে তারা আবার পুনরায় RUBP তৈরি করে, এবং বাকি 2 অণু এই ফসফোগ্লিসারালডিহাইড তারা, অর্থাৎ PGALD প্লাস PGALD, এইরকম 2 অণু PGALD তারা পরস্পরের সঙ্গে, অর্থাৎ এটা একটা 3 কার্বনযুক্ত যৌগ, এটা একটা 3 কার্বনযুক্ত যৌগ, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে C6H12O6, অর্থাৎ একটা গ্লুকোজ অণু তৈরি করে।
এই বিক্রিয়াটা সর্বপ্রথম ব্ল্যাকম্যান আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে একে ব্ল্যাকম্যানের বিক্রিয়াও বলা হয়। আর বিক্রিয়াটা একটা চক্রাকার পদ্ধতির মাধ্যমে হয়, সেটা বলেছিলেন বিজ্ঞানী কেলভিন, তাই তার নাম অনুসারে সালোক সংশ্লেষের অন্ধকার দশার এই বিক্রিয়াগুলোকে বলা হয় কেলভিন চক্র। এবার এই সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়ায় কেলভিন যে চক্রটা আবিষ্কার করেছিলেন, অর্থাৎ ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে এই চক্রের মাধ্যমেই সালোক সংশ্লেষে সম্পন্ন হয়। একে C3, এই যে সকল উদ্ভিদেরা এই কেলভিন চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে, বোঝা গেল কি বললাম? যে সকল উদ্ভিদেরা এই কেলভিন চক্রের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে, তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। কারণ এই প্রক্রিয়ায়, অর্থাৎ কেলভিন চক্র প্রক্রিয়ায় পাতার মধ্যে থাকা RuBP কার্বন ডাইঅক্সাইডটাকে ধরার ফলে প্রথম যে যৌগটা তৈরি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড একটা 3 কার্বন যুক্ত যৌগ, তাই একে বলা হয় C3 উদ্ভিদ। বুঝা গেল? তাহলে আরেকবার একটু দেখে দিই। পাতার মধ্যে RuBP যখন আলোক দশার বিক্রিয়ায় অক্সিজেন তৈরি হচ্ছে, সেই অক্সিজেনটা পত্ররন্ধ্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়ার কারণে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকছে। সেই কার্বন ডাইঅক্সাইডে ঢোকার ফলে পাতার মধ্যে RuBP বলে একটি যৌগ আছে, রাইবিউলোজ বিসফসফেট, সে কী করছে, কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে 2 কার্বনযুক্ত একটা যৌগ, সে 3 কার্বনযুক্ত একটা যৌগ তৈরি করছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড পাতার মধ্যে যে সালোক সংশ্লেষের আলোক দশায় যে NADPH তৈরি হয়েছিল, সেই NADPHটা ভেঙে NADP এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে, যে NADPটা গিয়ে আবার আলোক দশায় গিয়ে কাজে লেগে যাচ্ছে। এই হাইড্রোজেনটা কী করছে, এই অ্যাসিডটাকে বিজারিত করে ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করছে, PgALD, ফসফোগ্লিসারালডিহাইড। এই ফসফোগ্লিসারালডিহাইডের 12 অণুর মধ্যে যখন তৈরি হয়, সেই 12 অণুর মধ্যে 10 অণু আবার কতগুলি অন্তর্বর্তী যৌগের মাধ্যমে RuBP তৈরি করে, বাকি 2 অণু তারা দুটো আলাদা আলাদা যুক্ত হয়ে এক অণু গ্লুকোজ তৈরি করে। এবং এই সালোক সংশ্লেষের এই চক্রাকার প্রক্রিয়াটি বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে একে বলা হচ্ছে কেলভিন চক্র। বিক্রিয়াগুলো বলেছিলেন সর্বপ্রথম বিজ্ঞানী ব্ল্যাকম্যান, তাই তার নাম অনুসারে একে ব্ল্যাকম্যানের বিক্রিয়া বলা হয়। আবার সালোক সংশ্লেষের এই কেলভিন চক্রের মাধ্যমে প্রথম স্থায়ী যৌগ PgA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা একটি 3 কার্বনযুক্ত যৌগ, তাই এই কেলভিন চক্রের মাধ্যমে যে সমস্ত উদ্ভিদেরা অন্ধকার দশায় গ্লুকোজ উৎপন্ন করে বা কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে, তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। বোঝা গেল? তাহলে এটা হলো সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়া সম্পর্কে আমরা একটা জানলাম। তাহলে বোঝা গেল। এবার আমরা একটুখানি C4 উদ্ভিদটা সম্পর্কে আমরা একটু ধারণাটা নিই। C3 উদ্ভিদ সম্পর্কে আমরা জানলাম যে সমস্ত উদ্ভিদেরা কার্বন ডাইঅক্সাইডটাকে ধরার জন্য 2 কার্বনযুক্ত RuBP বলে একটা যৌগ, সেই RuBP যৌগটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা একটা 3 কার্বনযুক্ত যৌগ। অর্থাৎ বিজ্ঞানী কেলভিন সর্বপ্রথম এই বিক্রিয়াটা আবিষ্কার করেছিলেন, এবং এই কেলভিন চক্রের মাধ্যমে যে সমস্ত উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড সংশ্লেষ প্রক্রিয়া বা কার্বক্সিলেশন প্রক্রিয়া, বোঝা গেল, কার্বক্সিলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। বাতাসের কার্বন ডাইঅক্সাইড এই কেলভিন চক্রের মাধ্যমে বা এই RuBP যৌগের মাধ্যমে কোষস্থ খাদ্য গ্লুকোজের মধ্যে আবদ্ধ হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয় অঙ্গারাত্মীকরণ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডটা খাদ্যের মধ্যে বা গ্লুকোজের মধ্যে অন্তর্নিহিত হয় বা অঙ্গীভূত হয়, তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে কিন্তু অঙ্গারাত্মীকরণ প্রক্রিয়াও বলা হয়। এবং আরও একটা জিনিস আছে, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উদ্ভিদের যে শুষ্ক ওজন, সেই শুষ্ক ওজন বৃদ্ধি পায়, সেই কারণে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে কিন্তু উপচিতি বিক্রিয়া বা উপচিতি প্রক্রিয়াও বলা হয়। বোঝা গেল? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে কিন্তু উপচিতি বিক্রিয়া বা উপচিতি প্রক্রিয়া বলা হয়। এরপরে আমরা একটু C4 উদ্ভিদ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। C4 উদ্ভিদ আছে, C2 উদ্ভিদ আছে, স্ক্যাম উদ্ভিদ আছে, সেগুলো সম্পর্কে আমাদের সিলেবাসে কিন্তু নেই, কিন্তু আমরা C4 উদ্ভিদ সম্পর্কে একটু ধারণা নিই। বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাক সালোক সংশ্লেষের প্রক্রিয়া, এই অন্ধকার দশার প্রক্রিয়া
সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে তারা কিন্তু এই প্রক্রিয়াটা কিভাবে কার্বন ডাইঅক্সাইড ধরা হচ্ছে, উদ্ভিদ কিভাবে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডটাকে অঙ্গীভূত করছে, সেই প্রক্রিয়াটাকে তারা ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে তারা দেখলো যে না, বায়ুমণ্ডল থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড ধরার জন্য কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আরইউবিপি যৌগটা ব্যবহার হয় না, ওখানে অন্য আরেকটি যৌগ ব্যবহার হয়। সেটা কি? ওখানে তারা দেখলেন যে পাতার মধ্যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বলে একটা যৌগ, 3 কার্বন যুক্ত একটা যৌগ, পাতার মধ্যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেটাকে বলা হয় পিইপি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বলে একটা যৌগ থাকে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, সব উদ্ভিদের ক্ষেত্রে নয় কিন্তু। ম্যাক্সিমাম উদ্ভিদই কিন্তু আমরা আমাদের চারপাশে যে সমস্ত ম্যাক্সিমাম উদ্ভিদগুলো আমরা দেখতে পাই, সেই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু সরাসরি বায়ুমণ্ডল থেকে কেলভিন চক্র অর্থাৎ আরইউবিপির মাধ্যমেই কার্বন ডাইঅক্সাইডটা আবদ্ধ হয়, তৈরি হয়, এবং সেখান থেকে পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন যুক্ত যৌগটা তৈরি হয়। এটা ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এই পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরার জন্য আরইউবিপির বদলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বলে একটা যৌগ আছে, যারা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড একটা 3 কার্বন যুক্ত যৌগ, ফলে সে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে একটা 4 কার্বন যুক্ত একটা যৌগ তৈরি করে। সেই 4 কার্বন যুক্ত যৌগটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, OAA। যেহেতু এই প্রক্রিয়ার ক্ষেত্রে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডটা ধরার ফলে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটি 4 কার্বন যুক্ত যৌগ, তাই যারা এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় C4 উদ্ভিদ। এটা বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাক বলে দুজন বিজ্ঞানী তারা সর্বপ্রথম এই প্রক্রিয়াটা সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এরপরে আরও একটা বিষয় আছে, ক্যাম উদ্ভিদ, ক্যাসুলেসি গোত্রভুক্ত কিছু উদ্ভিদ আছে। বিভিন্ন ক্যাসুলেসি গোত্রভুক্ত কিছু উদ্ভিদ আছে যারা দিনের বেলাতে পত্ররন্ধ্র বন্ধ রাখে, বাষ্পমোচন হ্রাসের কারণে তাদের দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ রাখতে বাধ্য হয়, কারণ যাতে দেহ থেকে অতিরিক্ত পরিমাণ জল দেহের বাইরে না নির্গত হয়। ফলে তাদের ক্ষেত্রে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা একটু ঝামেলা। তারা কি করে, রাত্রিবেলাতে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে রাখে। বুঝে গেলে কি বললাম? আজকে সকালবেলা যে অক্সিজেনটা তৈরি হলো, সেই অক্সিজেনটা রাত্রিবেলা নির্গত হলো পত্ররন্ধ্রের মাধ্যমে, রাত্রিবেলা পত্ররন্ধ্রটা খুলে যাচ্ছে। খুলে যাওয়ার কারণে কী হচ্ছে, আজকে দিনের বেলা যে অক্সিজেনটা উৎপন্ন হলো সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়, সেই অক্সিজেনটা রাত্রিবেলা নির্গত হচ্ছে। রাত্রিবেলা নির্গত হওয়ার ফলে কী হচ্ছে, তার পরিবর্তে রাত্রিবেলাতে পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে। সেই কার্বন ডাইঅক্সাইডটা ঢোকার ফলে কি, ওখানেও সেই একই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আরইউবিপিটাকে ধরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু একটা সেখান থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়। এই ম্যালিক অ্যাসিড তৈরি হয়ে পাতার মধ্যে সেটা জমা থাকে রাত্রিবেলা। ঠিক পরবর্তীকালে আবার পরের দিন সকালবেলা যখন আবার আলো দিনের বেলাতে কি হয়, সূর্যালোক ওঠার সঙ্গে আলোক পড়ার সঙ্গে সঙ্গে পাতার ওপরে পাতার পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়, তখন আর কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে না। তখন পাতার মধ্যে জমে থাকা যে ম্যালিক অ্যাসিড, সেই ম্যালিক অ্যাসিডটা ভেঙে আবার পুনরায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইডটা আবার বাইরে বেরিয়ে এসে সেখান থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করে, এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার পুনরায় আরইউবিপির সঙ্গে যুক্ত হয়ে আবার এই সালোকসংশ্লেষে অন্ধকার দশার দ্বিতীয়টা। এই ক্যাসুলেসি গোত্রভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ধরে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড তৈরি করে, সেই ম্যালিক অ্যাসিড পাতার মধ্যে জমা হওয়ার কারণে পাতাগুলো একটু আম্লিক প্রকৃতির হয়। তাই তাদেরকে বলা হয় ক্যাসুলেসি গোত্রভুক্ত উদ্ভিদ বা ক্যাম উদ্ভিদ। বুঝে গেল? এদেরাও কিন্তু C4 প্রক্রিয়ায় কিন্তু সালোকসংশ্লেষ হচ্ছে। এটা একটা বিশেষ প্রক্রিয়া, তাই এদেরকে আলাদা করে নামকরণ করা হচ্ছে। তাহলে সালোকসংশ্লেষের এটা হচ্ছে আলোক দশার বিক্রিয়া সম্পর্কে আমরা জানলাম, অন্ধকার দশার বিক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, এর যে প্রক্রিয়াগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, সেই বইগুলোকেও তোমরা বিভিন্ন বইগুলোকে তোমাদের ফলো করতে হবে। বইগুলোর মধ্যে যে ডায়াগ্রামগুলো আছে সেই ডায়াগ্রামগুলোকে ফলো করতে হবে, এবং আমার এই ভিডিওটাকে আরও অনেকবার দেখার পর এটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে আরও জানতে পারবে বিস্তারিত। এর পরবর্তী যে বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো সেগুলো সম্পর্কে জানতে হবে। এর জন্য আমার যে ইউটিউবের যে লিঙ্ক, এই
ভিডিওতে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের সেই ভিডিওগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এবং ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাওয়ার জন্য। ধন্যবাদ।